সভ্যতার শুরু থেকেই মানুষ একে অপরের থেকে শুধু আলাদা আলাদাভাবে চিন্তাই করে আসছে না, আলাদা আলাদাভাবে কাজও করে আসছে। শুধু তাই নয়, একই রকমের পরিস্থিতিতে যেখানে একটা মানুষ ভীষণ রকমের সফল, অন্য একটা মানুষ সেখানে দাহাফেল। কিন্তু কেন? বিভিন্ন সময়ে বিশেষজ্ঞরা এর ভিন্ন ভিন্ন উত্তর দেখিয়েছেন। তবে আজকের বইয়ের লেখিকা এর পেছনের অন্যতম কারণ হিসেবে যেটাকে চিহ্নিত করেছেন তা হলো মানুষের মাইন্ডসেট। আর আজকের এই বিশেষ পর্বে মাইন্ডসেটের ওপরেই থাকছে এমন কিছু গল্প, এমন কিছু তথ্য আর এমন কিছু আলোচনা যেটা নিঃসন্দেহে আপনার মাইন্ডসেটকেও পরিবর্তন করে দেবে। তাহলে চলুন শুরু করা যাক আপনার মাইন্ডসেট পরিবর্তনের এই অবাক করা পর্বের। এই বইয়ের মধ্যে লেখিকা মূলত দুই ধরনের মাইন্ডসেটের কথা বলেছেন। এক, ফিক্সড মাইন্ডসেট, আর একটা হলো গ্রোথ মাইন্ডসেট। আর এই দুই মাইন্ডসেটের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা মনে করে যে তাদের একটা নির্দিষ্ট পরিমাণই ক্ষমতা রয়েছে, যেটাকে তারা কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না। আর গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা মনে করে যে মানুষের মৌলিক দক্ষতাগুলোর সবসময়ই উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করা সম্ভব। সুতরাং একটা দল যেখানে মনে করে যে আত্ম উন্নয়ন আর নিজেকে পরিবর্তন করার ব্যাপারে তাদের হয় ক্ষমতা আছে বা একেবারেই নেই, অন্য একটা দল সেখানে মনে করে যে যে কোনো ধরনের ক্ষমতায় অভিজ্ঞতা দ্বারা বৃদ্ধি করা সম্ভব। আসুন একটা গল্প দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। রাম আর শ্যাম একই ক্লাসে পড়াশোনা করত। এবার ক্লাসে শিক্ষক শিক্ষিকারা যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করত, শ্যাম শুধু সেই সব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করত যে প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে সে 100% নিশ্চিত, যে প্রশ্নগুলোর উত্তর তার অজানা বা 50-50 জানা বলেও মনে হতো। ভুল করেও কোনো দিন তাদের উত্তর দেওয়ার ঝুঁকি নিত না, কারণ সে ভয় পেত কোনোভাবে উত্তরটা যদি ভুল হয়ে যায় তাকে নিয়ে ক্লাসে অনেক হাসাহাসি হবে, তার অনেক বদনাম হবে, আর সবচেয়ে খারাপ, সকলের চোখে তার যে রেপুটেশন সেটা নষ্ট হয়ে যাবে। অন্যদিকে এই সব কিছু তোয়াক্কা না করে রাম নির্দ্বিধায় অজানা বা 50-50 জানা প্রশ্নগুলোরও ভুলভাল উত্তর দিয়ে দিত। এর কারণ জিজ্ঞাসা করা হলে সে বলে, স্কুল হলো শেখার জায়গা, বাকিদের মতো আমিও এখানে শিখতে এসেছি, কিন্তু লোকলজ্জার ভয়ে আমি যদি শেখার সেই চেষ্টাটাই না করি তাহলে তো কোনোদিনই আমার অজানা জিনিসগুলো শেখা হবে না। আর তাছাড়া একটা প্রশ্নের ভুল উত্তর দিয়ে আমি যদি তার সঠিক উত্তরটা জানতে পারি তাহলে আমি কাজটা করব না কেন? তো বুঝতে পারছেন, এই গল্পের শ্যাম হলো ফিক্সড মাইন্ডসেটের উদাহরণ আর রাম হলো গ্রোথ মাইন্ডসেটের উদাহরণ। হ্যাঁ, জীবনের বিভিন্ন ক্ষেত্রে একই মানুষেরই ভিন্ন ভিন্ন মাইন্ডসেট থাকতে পারে। যেমন কোনো একজন মানুষ হয়তো তার কর্মজীবনের প্রতি গ্রোথ মাইন্ডসেট পোষণ করেন, মানে তিনি চ্যালেঞ্জকে গ্রহণ করেন, ব্যর্থতা থেকে শিক্ষা নেন এবং বিশ্বাস করেন যে প্রচেষ্টার মাধ্যমে তার দক্ষতার বিকাশ করা সম্ভব। সেই একই মানুষ হয়তো তার ব্যক্তিগত জীবনে আত্মসন্দেহে পরিপূর্ণ এবং পরিবর্তনের ভয়ে ভীত, মানে ফিক্সড মাইন্ডসেটের শিকার। একই রকমভাবে কোনো মানুষের খেলাধুলার প্রতি গ্রোথ মাইন্ডসেট থাকতে পারে। সে মনে করতে পারে প্র্যাকটিস আর রেগুলার ট্রেনিংয়ের মাধ্যমে তার দক্ষতাকে বাড়ানো সম্ভব। আবার সেই একই মানুষ বিশ্বাস করতে পারে যে তার বুদ্ধিমত্তা স্থির এবং অপরিবর্তনীয়। যেমন কোনো একটা মানুষ হয়তো ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করার জন্য নিজের টাকায় একজন প্রশিক্ষক নিয়োগ করে তার অধীনে প্রশিক্ষণ নিতে শুরু করেন, কারণ সে মনে করে যে এটা ম্যারাথন দৌড়ে তার ভালো পারফরমেন্সের জন্য সহায়ক হবে। আবার সেই একই ব্যক্তি হয়তো কোনো একটা বিদেশি ভাষা শেখার ব্যাপারে টাকা খরচ তো দূরের কথা, সেই ভাষাটা শেখার জন্য ন্যূনতম যে ইচ্ছে, আগ্রহ আর প্রচেষ্টার দরকার সেটাও দেখায় না, কারণ সে মনে করে ভাষা শেখার ব্যাপারে সে হয়তো এতটাও ভালো না। আবার কিছু মানুষ আছে যারা তাদের রিলেশনশিপের ব্যাপারে তো ভীষণ পজিটিভ, কিন্তু তাদের কেরিয়ার বা ফিউচারের ব্যাপারে অতটা পজিটিভ নয় বা একেবারেই নেগেটিভ ধারণা পোষণ করেন। ক্রিস্টোফার রিভ ছিলেন একজন আমেরিকান অভিনেতা ও পরিচালক। 1978 সাল থেকে 1987 সালের মধ্যে নির্মিত সুপারম্যান চলচ্চিত্র সিরিজে তার সাবলীল অভিনয় তাকে আন্তর্জাতিক খ্যাতি ও
পরিচিতি এনে দেয়। কিন্তু 1995 সালে ঘটা এক মর্মান্তিক ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই সময় ঘোড়ার চড়ার প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে তিনি গুরুতরভাবে আহত হন। তার ঘাড় থেকে নিচের অংশ প্যারালাইজড হয়ে যায় এবং জীবনযাপনের জন্য তিনি হুইল চেয়ারের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তৎকালীন চিকিৎসা ব্যবস্থা কিছু করার নেই বলে নিজেদের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিলেও শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ক্রিস্টোফার রিভ কিন্তু থেমে থাকেননি। তিনি বৈদ্যুতিক উদ্দীপনার সাহায্যে এমন একটা কঠিন এক্সারসাইজ প্রোগ্রাম শুরু করেছিলেন যা তার প্যারালাইজড হওয়া শরীরের বিভিন্ন অংশকে নড়াচড়ার কাজে সাহায্য করত। সবাই বলতো এই সব করে কোনো লাভ নেই। অতীতেও তারা এই ধরনের ঘটনা দেখেছেন এবং কারো ক্ষেত্রে কোনো লাভ হয়নি। তাদের মতে রিভ যা করছিলেন সেটা শুধু তাকে আরও হতাশার দিকেই ঠেলে দেবে। কিন্তু চেষ্টা করা ছাড়া রিভের কাছে আর কোনো ভালো বিকল্প ছিল না। 5 বছর পর প্রথমে তার আঙুলে, তারপর হাতে, তারপর পায়ে, তারপর আস্তে আস্তে গোটা শরীরেই মুভমেন্ট লক্ষ্য করা যায়। যদিও তখনও তিনি সম্পূর্ণ সুস্থ হওয়া থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন, কিন্তু তার ব্রেনের স্ক্যান করে দেখা যায় তার ব্রেন শরীরের বিভিন্ন জায়গায় আবারও সিগন্যাল পাঠাতে শুরু করেছে এবং তার শরীরের বিভিন্ন অংশ সেই সিগন্যালের রিপ্লাইও দিতে শুরু করেছে। অবশেষে রিভ শুধু নিজেকে সুস্থ করে গোটা পৃথিবীকেই অবাক করে দেননি। এতদিন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান মানুষের নার্ভ সিস্টেমকে যেভাবে দেখত সেই পুরো দৃষ্টিভঙ্গিটাকেই পাল্টে দিয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি স্পাইনাল কর্ডের আঘাত আর প্যারালাইজ নিয়ে গবেষণার উদ্দেশ্যে ক্রিস্টোফার রিভ প্যারালাইসিস ফাউন্ডেশন, বর্তমানে যা ক্রিস্টোফার অ্যান্ড ডানা রিভ ফাউন্ডেশন নামে পরিচিত, প্রতিষ্ঠা করেন, যা স্পাইনাল কর্ডের আঘাতপ্রাপ্ত মানুষদের সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আসার এক নতুন দিগন্ত খুলে দেন। রিভ আজ পৃথিবীতে নেই, কিন্তু তার সাহস, দৃঢ় মনোবল আর কাজের জন্য বহু মানুষের কাছে আজও অনুপ্রেরণা হয়ে আছেন। কারণ তিনি শুধু রূপালী পদ্মাতেই নন, ব্যক্তিগত জীবনেও ছিলেন একজন সত্যিকারের সুপারম্যান। একবার এক গবেষক শিল্প, ব্যবসা, বিজ্ঞান, ভাষাবিদ, ভাস্কর্য, অলিম্পিক সাঁতারু, বিশ্বমানের খেলোয়াড় এবং গণিতবিদের মতো বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী 120 জন ব্যক্তির উপর গবেষণা করেন এবং তিনি দেখেছেন যে তাদের বেশিরভাগই, যারা সেই সময় তাদের নিজস্ব ক্ষেত্রে শীর্ষে ছিলেন, শৈশবে তাদের প্রতিভার কোনো লক্ষণই দেখা দেয়নি এবং 40 বছর ধরে স্কুল শিক্ষার উপর নিবিড় গবেষণা করার পর তার প্রধান সিদ্ধান্ত ছিল এই বিশ্বের একজন ব্যক্তি যা শিখতে পারেন প্রায় সকলেই শিখতে পারেন যদি উপযুক্ত শিক্ষা, পরিবেশ আর সুযোগ প্রদান করা হয়। এরপর লেখিকা এখানে একটা লস এঞ্জেলেসের স্কুলের কথা বলেন যে স্কুলটার সুনাম আর পড়াশোনার মান দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিল। সরকার এবং স্কুল কর্তৃপক্ষের হাজার প্রচেষ্টার পরও না সেখানকার পড়ুয়াদের মেধার মানে কোনো পরিবর্তন আসে, না স্কুলের রেপুটেশনে কোনো পরিবর্তন আসে। ধীরে ধীরে অবস্থা এত বাজে জায়গায় চলে যায় যে না কোনো ভালো শিক্ষক সেই স্কুলে যেতে রাজি হচ্ছিলেন আর না কোনো অভিভাবক তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে। এমন সময় একজন শিক্ষক শুধু নিজের ইচ্ছায় আনন্দের সঙ্গে সেই স্কুলে যোগদানই করেননি, নিজের সদিচ্ছা, পরিশ্রম আর পজিটিভ মাইন্ডসেটের জন্য মাত্র 1 বছরের শিক্ষকতায় তিনি সেখানকার বাচ্চাদের এতটা যোগ্য করে তোলেন যে 1 বছর পর দেশে অনুষ্ঠিত হওয়া জাতীয় স্তরের গণিত প্রতিযোগিতায় সেখানকার পড়ুয়ারা শীর্ষস্থান অধিকার করে। এই অভূতপূর্ব সাফল্যের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, একটা বাচ্চার মার্কশিট শুধু এটা বলতে পারে যে বাচ্চাটা আজ কোথায় আছে, কিন্তু পৃথিবীর কোনো মার্কশিটই এটা বলতে পারে না যে বাচ্চাটা আগামীতে কোথায় যেতে পারে, কতটা দূর যেতে পারে। সুতরাং একজন সাধারণ শিক্ষক যদি তার শহরের সবচেয়ে দুর্নাম স্কুলে যোগদান করে শুধুমাত্র তার পজিটিভ মানসিকতার জন্য সেখানকার তথাকথিত সবচেয়ে বোকা বাচ্চাদের জাতীয় স্তরের গণিত প্রতিযোগিতার শীর্ষস্থানে পৌঁছাতে পারে, তাহলে একটা বিষয় তো স্পষ্ট, সঠিক মানসিকতা আর সঠিক শিক্ষাদানের মাধ্যমে মানুষ কেবল ভালো করতেই পারে না, বরং আমরা যা ভাবি তার চেয়েও অনেক কিছু বেশি করে দেখাতে সক্ষম।
একটা মানুষ খুব ভালো করেই জানে যে তার ক্ষমতা কতটা, তার মধ্যে কি কি প্রতিভা আছে, বর্তমানে সে কোথায় দাঁড়িয়ে আছে আর ভবিষ্যতে সে কি কি করতে পারে। তারপরও সে যদি ফিক্স মাইন্ডসেটকেই পছন্দ করে, সারা জীবন ফিক্স মাইন্ডসেটেই থাকতে চায়, তাহলে এই সিদ্ধান্তটা পুরোপুরি ব্যক্তিগত। আসলে এই বইটা থেকে আমরা সবচেয়ে ভালো যে জিনিসটা শিখতে পারি তা হলো এখানে সম্পূর্ণ ভিন্ন ধরনের দুটো পৃথিবী রয়েছে এবং আপনাকেই বেছে নিতে হবে আপনি কোন পৃথিবীর অংশ হবেন। একটা পৃথিবীতে আপনার সব কিছুই সীমিত, ক্ষমতা সীমিত, প্রতিভা সীমিত, বিশ্বাসও সীমিত। তাই এখানে অতিরিক্ত কিছু করার দরকার নেই, কারণ সেটা করার জন্য যে প্রতিভার প্রয়োজন সেটা তো আপনার কাছে নেই। আর এটাই এই পৃথিবীর সবচেয়ে ভালো দিক। না আত্ম উন্নয়ন করার কোনো দরকার আছে, আর না নিজেকে পরিবর্তন করার দরকার আছে। শুধু যেমন আছো বিন্দাস থাকো। দ্বিতীয় পৃথিবীর গল্পটা আবার সম্পূর্ণ ভিন্ন। এখানে কোনো কিছুই সীমিত নয়, এখানে সব কিছুই অবাধ আর সব কিছুই সম্ভব। তবে এর মানে এটা কিন্তু কখনোই নয় যে পরিবর্তন করা সম্ভব বলে জীবনের সব কিছুরই পরিবর্তন করে ফেলবেন। আমাদের সবার মধ্যেই কিছু না কিছু খামতি থাকে এবং আমাদের সবারই সেটা মেনে নেওয়া উচিত, বিশেষ করে সেই খামতিগুলো যদি আমাদের বা অন্য কারোর জীবনের জন্য ক্ষতিকর না হয়। এবার দেখুন, গ্রোথ মাইন্ডসেটের মতামত অনুসারে এটা পরিষ্কার যে একটা পরিবর্তন আনা সম্ভব, কিন্তু কতটা পরিবর্তন সম্ভব আর পরিবর্তনটা করতে কত সময় লাগবে সেটা কিন্তু পরিষ্কার নয়। আর তাই পরিবর্তনটা করার ব্যাপারে আপনি আদৌ ইচ্ছুক কিনা সেটা কিন্তু পুরোপুরি এখনো আপনার উপরেই। শেষ করার আগে শুধু একটাই কথা বলবো, আপনি মানুন বা না মানুন, আপনার ভাগ্য কিন্তু আপনার নিজেরই হাতে। অন্তত আজকের বই লেখিকা তো এই বইয়ে আমাদের এটাই শিখিয়েছেন। তাই জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি চ্যালেঞ্জে আপনি ফিক্সড মাইন্ডসেট নিয়ে পিছিয়ে পড়বেন নাকি গ্রোথ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যাবেন, সেই সিদ্ধান্তটা কিন্তু আপনারই। একটা গ্রোথ মাইন্ডসেট আপনাকে শুধু সাফল্যের পথই দেখাবে না, বরং আপনার জীবনকে আরও আনন্দময় আর অর্থপূর্ণ করে তুলবে। তাই আজ থেকেই শুরু করুন আপনার মানসিকতার পরিবর্তন আর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। কমেন্ট করে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো। সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনটা শুভ হোক। ধন্যবাদ।